নমস্কার। আজকের গল্প কালো বেনারসি, কলমে সরজিৎ ঘোষ। বেশ কয়েক বছর আগের ঘটনা। বাসে উঠে সিট না পেয়ে আমি দাঁড়িয়ে আছি। ভিড় আছে মোটামুটি, গাদাগাদি যে ভিড়টা হয় সেটা নেই। সিট না পেলেও ঠিকঠাক দাঁড়িয়ে থাকা যাবে। আমি দাঁড়িয়ে আছি, আর আমার সামনের সিটটায় বসে আছে দুজন মহিলা। একজনের বয়স 55-র কাছাকাছি, আরেকজন কম বয়সী একটি মেয়ে। বয়স ওই 26-27। সাজগোজ পোশাক আশাক দেখে মনে হলো বেশ আধুনিক এবং ভালো ফ্যামিলিও বটে। কম বয়সী মেয়েটি মধ্যবয়স্কা মহিলাটিকে মা বলে সম্বোধন করছে। মা সম্বোধন শুনেই বুঝলাম দুজনের মধ্যে সম্পর্কটা মা আর মেয়ের। পাশাপাশি বসে দুজনে অনর্গল কথা বলে যাচ্ছে। কথাবার্তা শুনে যা মনে হলো কিছুদিনের মধ্যেই মেয়েটির বিয়ে, আর বিয়ের কেনাকাটা করেই ফিরছে দুজনে। ওদের কথাবার্তাগুলো শুনতে বেশ ভালোই লাগছিল। বিয়ের কেনাকাটা করার একটা আনন্দ তো আছেই। বিয়ের কেনাকাটার কথা বললেই নিজের বিয়ের কেনাকাটা করার কথা মনে পড়ে যায়। আমার বিয়ের বেনারসি কেনা হয়েছিল কলকাতার বেশ নাম করা দোকান থেকে। দুধে আলতা রঙের বেনারসিটা বারবার গায়ে ফেলে নিয়ে দেখে নিচ্ছিলাম কেমন লাগে। আমার সঙ্গে আমার মাও গিয়েছিল সেদিন। বেনারসিটা দেখে এতটাই পছন্দ হয়ে গিয়েছিল মায়ের, মা বলেছিল, এই লাল বেনারসিতে তোকে দারুণ মানাবে মুনাই। প্রতিটি মেয়ের কাছে বিয়ের বেনারসিটা খুব আবেগের। বিয়ের সাজে সেজে উঠতে বেনারসি শাড়িটাই নতুন করে রাঙিয়ে তোলে হয়তো। হঠাৎ করেই ওদের প্রতি আমার যে ভালো লাগাটা কাজ করছিল সেটারই ছন্দ পতন ঘটল। ওদের একটি কথায় কানে এলো বিয়ের বেনারসিটা নাকি লাল রঙের কেনেনি। মেয়েটির ইচ্ছে কালো রঙের কোনো বেনারসি, তাই কালো রঙের বেনারসিই কিনেছে। মনের ইচ্ছেটা পূরণ হয়েছে বলে মেয়েটিও বেশ খুশি, সঙ্গে মেয়েটির মাও। কেন জানি না আমার খারাপ লাগতে শুরু করলো। বিয়ের মতো এমন একটা শুভ অনুষ্ঠান কালো রঙটা ভীষণ অশুভ। বিয়েতে কালো রং চলে না, অথচ কালো বেনারসি পরে বিয়ে করবে, ভাবা যায়? ইচ্ছে হয়েছে বলেই কি কেনা যায়? মেয়েটির মায়েরও দেখলাম পূর্ণ সায় আছে, তাই তো কিনেছে। মেয়ের ইচ্ছে হতে পারে, কিন্তু মা হয়ে এটা কি করে মেনে নিল সেটাই ভাবার। মায়ের আশকারা থাকে বলেই ছেলে মেয়েরা উচ্ছন্নে যায়। সে যাই হোক, আমার এত না ভাবলেও চলে। মানুষ নিয়ম রীতি মানে না বলেই তো এত অধঃপতন। কালে কালে কত কি আর দেখবো। ওদের মনে হয়েছে তাই ওরা কিনেছে, তাতে আমার কি? মা আর মেয়ে নানা কথাবার্তা বলে যাচ্ছে নিজেদের মধ্যে, আমার আর শুনতেই ভালো লাগছিল না। ওদের বকবকানিটা বিরক্তিকর হয়ে উঠল আমার কাছে। পোশাকে আশাকে আধুনিক যতই হোক, রীতিনীতি মানতে হয় বই কি। এদিকে বাসে ভিড়টা আরও একটু বেড়ে গেল। ভিড় বাস মানেই ঠেলাঠেলি একটু হবেই, আর সেটাই তখন হচ্ছে। আমাকে আরও 1 ঘন্টা যেতে হবে। সিট পাইনি যখন, তখন দাঁড়িয়েই যেতে হবে, উপায় নেই। পরের বাসে গেলে হয়তো বসে যাওয়া যেত, কিন্তু আরও 1 ঘন্টা ওয়েট করতে হতো। এদিকে বাড়ি ফেরার তাড়া, তাই দাঁড়িয়ে চলে যাব ভেবেই বাসে উঠেছি। হঠাৎ মেয়েটির মা বলে উঠল, বাবলি, সিটটা ছেড়ে দে, একজন অসুস্থ মহিলা উঠেছে, ওনার দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে। সিটটা পেলে বরং ওনার সুবিধাই হবে। সামনের দিকে তাকিয়ে দেখি অন্য আর একজন মহিলা। ওনাকে দেখে অসুস্থই মনে হচ্ছিল। সিট ছেড়ে দেওয়ার কথাটা শুনতে পেয়েই ওই মহিলাকে দেখলাম এগিয়েই আসতে। বাসের মধ্যে অনেকেই আছেন, কিন্তু কেউ সিট ছাড়েননি ওনাকে অসুস্থ দেখেও। সবাই যে যার মতো বসে আছেন, অথচ মানবিকতা কারো মধ্যেই নেই, সেটা বোঝা যায়। তা না হলে সামনে যারা বসে আছেন তাদের মধ্যে যে কেউ সিট ছেড়ে দিতে পারতেন। মায়ের কথা শুনে বাবলি বলল, আমি দাঁড়িয়েই যেতে পারবো, আমার অসুবিধা হবে না, এই যে আমার সিটটায় বসুন আপনি, বলে মেয়েটি তার হাতের ব্যাগটা মায়ের কোলের ওপর রেখে আমার পাশে দাঁড়ালো। মেয়েটির সিটে ওই অসুস্থ ভদ্রমহিলাটি বসলেন। এতক্ষণ ধরে মা ও মেয়ের মধ্যে যে এত কথা হচ্ছিল সেটা ছেদ পড়ে গেল। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদেরকেই দেখি সিট ছেড়ে দিতে, আজ দেখলাম একটি মেয়েকে সেটা করতে। মা ও মেয়ের মধ্যে এই মানবিকতার কর্তব্যবোধ দেখে বেশ ভালো লাগলো। প্রকৃত শিক্ষাটা থাকে অন্তরে, তাই বাইরে থেকে কাউকে বিচার করাটাই ঠিক নয়। কালো বেনারসির কথা শুনে যে খারাপ লাগাটা লাগছিল,
এমন কর্তব্যনিষ্ঠ দেখে মনটা সত্যিই ভরে গেল। মিনিট 15 পার হতেই অসুস্থ মহিলাটি বাস থেকে নেমে যেতেই বাবলি পুনরায় আবার নিজ সিটে বসতে গিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনি বরং একটু বসুন। না না, আমার অসুবিধা হচ্ছে না, তুমি বসো। বাবলির মা পাশ থেকে বলল, ও দাঁড়িয়ে যেতে পারবে, ওর অভ্যেস আছে। আপনি অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছেন, আপনি বসুন। বাবলি এক প্রকার জোর করেই বসিয়ে দিল। সহযোগিতা ও সহানুভূতি যে মেয়েটার মধ্যে আছে সেটা দেখলেই বোঝা যায়। কিছু ভুল ধারণার জন্য আমরাও মানুষকে ভুল ভাবতে শুরু করি। পাশে বসতেই ভদ্রমহিলার সাথে কথাবার্তা শুরু হলো। ভদ্রমহিলা নিজের থেকেই আমাকে জিজ্ঞেস করলেন, আপনি যাবেন কোথায়? আরামবাগ যাব। আমরাও তো আরামবাগ যাব। আরামবাগের কোথায় বাড়ি? প্রপার আরামবাগ নয়, আরামবাগ থেকে আরও 5 কিলোমিটার ভেতরে। মেয়ের বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, বিয়ের কেনাকাটা। একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন? নিশ্চয়ই, মনে আর কি করব, আপনি বলতে পারেন। মেয়ের বিয়ে দিচ্ছেন, তা বিয়েতে কালো বেনারসি কেন? জানেন তো, লাল রংটা কিন্তু শুভ। লাল রঙের বেনারসি পরাটাই কিন্তু রীতি। না না, আমরা ওসব মানি না। লাল রং যদি শুভ হতো তাহলে সব কিছুই শুভ থাকতো ওর জীবনে। কথাটা বুঝলাম না ঠিক। আসলে এটাও সেকেন্ড ম্যারেজ। প্রথমবার বিয়েতে আমি ওকে বলেছিলাম বিয়েতে লাল টকটকে বেনারসি পরতে। লাল রংটাই নাকি শুভ। লাল রঙের বেনারসিতে ওকে সুন্দর মানিয়েও ছিল। কিন্তু কোথায় গেল সেই লাল রং? 1.5 বছরের মাথায় হারিয়ে ফেললো প্রিয় মানুষটাকে। তাই আর শুভ অশুভ কিছু দেখি না। ওর ভালো থাকাতেই আমার ভালো থাকা। জিজ্ঞেস করে কষ্ট দিয়ে ফেললাম, কিছু মনে করবেন না, আপনার তাহলে এই একটি মাত্রই মেয়ে? বাবলি আমার মেয়ে নয়, আমার ছেলের বউ। তবে বাবলি এখন নিজের মেয়ে থেকেও অনেক বেশি। বাবলি বিয়ের আগে থেকেই আমাদের বাড়ি আসতো। আমার ছেলের সাথে প্রেম করেই ওর বিয়ে। বিয়ের আগের থেকেই ও আমাকে মণিমা বলে ডাকে। এই বন্ধনটা বহু দিনের। আমার ছেলের মতো বাবলিও আমার আর এক সন্তান। নিয়তির কি পরিহাস দেখুন। ছোট্ট একটা দুর্ঘটনায় আমার ছেলে মারা গেল। তারপর থেকে আমিও একা হয়ে গেলাম। আর মেয়েটা জীবনের সব সাজ হারিয়ে ফেললো। আমি তো ছেলেকে হারিয়েই ফেলেছি, তাই মা হয়ে আমি সব কষ্ট মেনে নিয়েছি। কিন্তু এইটুকু একটা মেয়ের এই বয়সে যে এমন অঘটন ঘটবে সেটা ভাবতেও পারিনি। সুস্থ লাইফে ফেরানোর জন্য আমি সব সময়ই চেষ্টা করে গেছি ওর পাশে থেকে। মনের জোরটাই বড় কথা। গ্র্যাজুয়েশনের পর আমি ওকে মাস্টারটা কমপ্লিট করাই। এই বছর খানেক হলো ও একটা চাকরিও পেয়েছে। আমি তো ওর জন্যই ভালো আছি, মানে আমাকে ভালো থাকতে হয় আর কি। তাহলে ও আপনার কাছেই থাকে? হ্যাঁ, আমার কাছেই থাকে। মাঝে মধ্যে মামার বাড়িতে যায়। মামা মামি ছাড়া আর তো নিজের কেউ নেই। মা তো সেই কোন ছোটবেলায় মারা গেছেন। মা মারা যাওয়ার পর থেকে মামার বাড়িতেই ও মানুষ হয়েছে। তবে মামা মামিও ভীষণ ভালো, আর আমাকে ছেড়ে কোথাও যেতে চায় না। এই সামনের ফাল্গুনে ওর বিয়ে, আমিই ওর বিয়েটা দিচ্ছি। ওর তো সারা জীবনটা পড়ে আছে। একজন জীবনসঙ্গীর খুব প্রয়োজন। তবে জীবনসঙ্গী হিসেবে যে ছেলেটি ওর জীবনে এসেছে বড় ভালো মানুষ। সেও আমাকে মা বলেই ডাকে। আর বলছিলেন না, কালো বেনারসি কেন বিয়েতে? রং দিয়ে কখনো শুভ অশুভ বিচার হয় না। যে রংটা ওর পছন্দ সেই রঙের বেনারসিটাই ও পরুক। ওর ভালো থাকাতেই যে আমার সুখ। কথা বলতে বলতে কখন যে আরামবাগ পৌঁছে গিয়েছি তার খেয়াল নেই। বাস থেকে নামি। শুধু ভালো লাগা নয়, সব কিছু শুনে একটা ভালোবাসা তৈরিও হয়ে যায় সঙ্গে সঙ্গেই। কেন জানি না, কিছুক্ষণের পরিচয়টা অনেক বেশি দিনের পরিচিত বলেই মনে হচ্ছিল। ওনারা বাস থেকে নামেন, তারপর ওই ভদ্রমহিলা ওনার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে বললেন, কথা বলে খুব ভালো লাগলো, সময় করে ফোন করবেন, অনেক কথা হবে। আজ 10 বছর কেটে গেছে। ভদ্রমহিলার সাথে এখনো যোগাযোগ আছে। যোগাযোগ বলবো না,
রীতিমতো আত্মীয়তার সম্পর্ক। আমি ওনাকে দিদি বলেই ডাকি। সঙ্গে মানসিকতার দিক থেকে এতটা উচ্চমানের, ওনার সঙ্গে না মিশলে বুঝতেই পারতাম না। আর বাবলি আমাকে মাসিমণি বলে ডাকে। বাবলির বিয়েতে আমরা সকলেই গিয়েছিলাম। বিয়েতে কালো বেনারসিই পরেছিল ও। আর 10 বছরের বিবাহিত জীবন ভালোই কাটছে ওদের। এক কথায় সুখী জীবন বলা যেতে পারে। জীবনের কোনো রং হয় না বোধ হয়। যে রঙে রাঙাবে সেই রঙেই জীবন রঙিন। সে লালই হোক বা কালো।